প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি রাজশেখর বসুর গল্প বদন চৌধুরীর শোকসভা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প বদন চৌধুরীর শোকসভা। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাঁকে দেখে বদন হাত জোর করে উপুর হয়ে শুয়ে পড়লেন। যম বললেন, কি চাই তোমার? আগে 2 ঘন্টার জন্যে ছুটি চাই। কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো। এর মধ্যেই ছুটি কেন? ছুটি নিয়ে কি করবে? আগে একবার মর্তলোকে যেতে চাই। আজ বিকেলে 5টার সময় ইউনিভার্সিটির ইনস্টিটিউটে আমার জন্যে শোকসভা হবে। বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি। যমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেতটার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বললেন, এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানা রকম ব্যবসা। প্রায় 10 বছর কর্পোরেশনের কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বজ্জাতির জন্য 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছে। এখন রৌরব নরকে গ বিভাগে আছে। বর্তমান আচরণ ভালোই। ঘণ্টা 2-এর জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে। শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক। ও খবর পেল কি করে যে আজ শোকসভা হবে? খবরের অভাব কি ধর্মরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে। তাদের কাছ থেকেই খবর পেয়েছে। যম আজ্ঞা দিলেন, বেশ 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে একজন প্রহরী থাকে যেন। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ওহে কাকজঙ্ঘ, তুমি এই পাপীর সঙ্গে মর্তলোকে যাও তো। দেখো যেন নতুন পাপ কিছু না করে। ঠিক 2 ঘন্টা পরেই ফেরত আনবে। যে আগে। কাকজঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে যমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবাত হলেন। যম বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি। একবার মর্তলোকে যেতে যাচ্ছি। তোমারও শোকসভা হবে নাকি? এখানে এসেছো কবে? 2 বছর হলো এখানে এসেছি। রৌরবে খ বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নিমক হারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে 8 কলম ছেপেছিল। একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন। তাঁর শোকসভা যাবার জন্যই ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তাঁর খাতা দেখে বললেন, তুমি অতি পাজি প্রেত। যমালয়ে এসেও মিছে কথা বলছো। তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালিই দিয়েছ। আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসাবে তা করতে হয়েছে বই কি, কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল। পরে মতান্তর হয়। এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে। মরণান্তানি বৈরানি। আমরা আবার বন্ধু হয়ে গেছি। যম চিত্রগুপ্তকে বললেন, যাকগে 2 ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো। সঙ্গে যেন একটা প্রহরী থাকে। চিত্রগুপ্তের আদেশে যমদূত ভৃঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল।
পরলোকগত বদন চৌধুরীর লোকসভায় লোক সমাগম হয়েছে। বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র। তাঁর ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন। বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটাকতক লাউডস্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তাঁর রক্ষী যমদূতের সঙ্গে বেদির উপরেই দাঁড়িয়েছিলেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন, তুমি কি মতলবে এখানে এসেছ? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বললেন, আরে না 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 না, পণ্ড করব কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু। তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, দুটো নারকীকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন। দুই যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টেরই পেল না। প্রথমেই শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো। আজই স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজর্ষির, লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী কর্মবীর ইত্যাদি ইত্যাদি। গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোক নৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগলেন। আজ যার স্মৃতিতর্পণের জন্যে আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্যধামে গেছেন। কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তাঁর আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, কর্মে, ধর্মে এক লোকায়ত্তর মহীয়ান পুরুষ ছিলেন। তার এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তি! নিবিড় শ্যামবর্ণ, শালপ্রাংশু বিশাল বপু, পদ্মপলাশ নেত্র, আবক্ষ লম্বিত শ্বশ্রু। তিনি একাধারে কর্মযোগী, ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন, তেমনি বহুবিধ সৎকার্যে ব্যয়ও করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাঁদের পুণ্যশ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম বিস্তর কথা আঙ্গিরসবাবু 1 ঘণ্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনান্তিকে বললেন, আহা, কানে যেন মধু ঢেলে দিলে, নয় হে বদন? তারপর একজন তরুণ কবি একটা গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচড়, কিসের দাগ ওটা? দিব্যরথের টায়ারের কর্ষণ। ওই সড়কে বদনচন্দ্র দেবযানে গেছেন। কে তার জন্য অপেক্ষা করছে? উর্বশী না আফ্রোদিতি? ইত্যাদি ইত্যাদি। আরও কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃতি করে ইনি বললেন, আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক। পিছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন, বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম।
মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ 1 পয়সাও চাঁদা দেব না। সবাই হাততালি হলো। প্রথমে অল্প, যেন ভয়ে ভয়ে, তারপর খুব জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা অশ্রদ্ধার দান চাই না। মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন। বেদির উপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। জয়জয়তীর সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন। 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তাঁর বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন। গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করছেন, এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভৃঙ্গরোল আটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভিতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলে, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলবার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাকি নিজে পিটিয়েছে। এখন সে মরেছে, তবু আমরা রেহাই পাইনি। তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন জোচ্চোরে ছেঁচোর হারামজাদা লোক আর হবে না মশাই। কত মক্কেলের সর্বনাশ করেছে। কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ নিয়েছে, পারমিটে আর কালোবাজারে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী চুপ করে আর থাকতে পারলেন না। যমদূত কাকঝঙ্গকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতস্থ হয়ে নেই। যে লোকটা পুণ্যশ্লোক রাজস্বী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল, সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতুর সম্পাদক ঘনশ্যাম ঘোষালের প্রেতই সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অসভ্য কথা বলাচ্ছে। সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন, এক্কেবারে ডাহা মিথ্যে কথা। সেই বজ্জাত বদনার ভূতই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে। আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন, আপনারা কি সেই ব্ল্যাকমেলের শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন? বেটার টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত আর টাকা না পেলে গাল দিত। মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালা শালিদের জন্যে ভালো ভালো চাকরি জোগাড় করে দিয়েছিল। স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেয়নি সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা রটাচ্ছে। ওর দুর্গন্ধে সভা ভরে গেছে। টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সবাই তুমুল কোলাহল উঠল। একজন সন্ডাগছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বললে, ভূত টুত গ্রাহ্য করি না মশাই, আমার নাম রামলাল সিংহি। ভূত আমার সম্বন্ধী, শাকচুন্নি আমার শাশুড়ি। আসল কথা কি জানেন, আমাদের গোবর্ধনবাবু আর আঙ্গিরাসবাবু খুব মহাশয় লোক, কিন্তু দুজনেই বেশ টেনে এসেছেন।
নেশায় চুচ্চুরে হয়ে বক্তিমে করছেন। বদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোক সভা করছিস, এ বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হা হুতাশ করবি, বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি, আর উড়বি আচ্ছা। কিন্তু এ কি কাণ্ড, 2000 লোকের সামনে মাতলামি করছিস? আর ছে ছে, আমরা যা করি নিজের আড্ডায় করি, সভায় দাঁড়িয়ে এরম বেলাপ্পানা করি না। হ্যাঁ মশাই, হক কথা বলবো। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরাস গাঙ্গুলির কানে কানে বললে, বেরিয়ে এসো শিগগির, 2 ঘন্টা কাবার হয়ে গেছে। দুই প্রেতাত্মা শ্রুত করে বেরিয়ে এলো। যমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্রই গোবর্ধনবাবু আর আঙ্গিরাসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তাঁর চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এই 2 গেলাসের শরবত এরা খেয়েছিলেন, টেস্ট করা দরকার। নিশ্চয়ই কোনো বদলোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল। প্রেতাত্মা বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, সিদ্ধি গাঁজা ধূত্র নয়, মদও নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকর্ণে 2 প্রেতের ঝগড়া শুনেছেন এবং এর ফল খুব খারাপ। বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন। সভা ভেঙে গেল। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতও জানাতে ভুলবেন না।